দুটো ত্রুটি স্বীকার আগেই করে নিই। গতকাল আমরা যে লাইভ অনুষ্ঠানটা করেছিলাম তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে, সেখানে ভুলবশত আমরা বালুরঘাটের জায়গায় রায়গঞ্জের বিধায়ক বলেছিলাম সুকান্ত মজুমদারকে, এবং 12 জন মহিলার টিকিট পেয়েছেন তৃণমূল থেকে, আমরা বলেছিলাম 11 জন। এই দুটো অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আগামী দিনে নিশ্চয়ই এ ব্যাপারে সতর্ক থাকবো। দেখুন, নির্বাচনের মুখে নির্বাচন কমিশনারের ইঙ্গিত মানে ইস্তফা কিসের ইঙ্গিত? বহু ইঙ্গিত বহন করছে। দেশের ইলেকশন কমিশন 3 সদস্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই 3 জন ইলেকশন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের দাবি ছিল যে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই 3 জন মিলে স্থির করবেন যে কে ইলেকশন কমিশনার হবে। কিন্তু বিজেপি সরকার সুপ্রিম কোর্টের এই দাবিকে নস্যাৎ করে দিয়ে 303 সাংসদের সংখ্যার জেরে আইন পাস করিয়ে নেন। তাতে স্থির হয় যে নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের কোনো ভূমিকাই থাকবে না। কমিশনার নিয়োগ করবেন বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী মনোনীত ক্যাবিনেট মন্ত্রী। অর্থাৎ ভোটাভুটি হলে প্রধানমন্ত্রী আর তার মনোনীত ক্যাবিনেট মন্ত্রী যার দিকে বা যাদের দিকে ভোট দেবেন তিনি বা তারাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষের হবেন নির্বাচন কমিশনার। বিরোধী দলনেতা এই কমিশনার নিয়োগ প্রক্রিয়া থেকে নিজেকে এখনো কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে সরিয়ে নেননি। এসবের মাঝেই একজন নির্বাচন কমিশনার যিনি নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই অরুণ গোয়েল নির্বাচন কমিশনারের পদ থেকে গত শনিবার পদত্যাগ করেছেন। সারা দেশে শুরু হয়েছে গুঞ্জন। আজকের এক্স ফ্যাক্টর হবে তাই নিয়ে। গতকাল আমরা দেখিয়েছি যে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হলো। অনেক বড় বড় চমক ছিল। তার মধ্যে সবচেয়ে বড় চমক যদি ইউসুফ পাঠান হন, তারপরে বড় চমক হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। এই দুই চমক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চমক আমরা দেখেছি। কিন্তু রাজনীতি তো আর চমক দিয়ে চলে না, রাজনীতি চলবে সংগঠন দিয়ে। তৃণমূলের সংগঠনের যা অবস্থা, সেই সংগঠন দিয়ে তৃণমূল কতগুলো আসন পেতে পারে তার কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে আমাদের ব্যাক অফিসে। আমরা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে বসে গিয়েছি। ইতিমধ্যেই বিজেপির 20 জন প্রার্থীর নাম আমরা পেয়েছি, আরো 22 জন প্রার্থীর নাম আসার আছে। এবার এই টোটাল 42 জন বিজেপি প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীদের সাথে একটা তুল্যমূল্য বিচার চলবে। এই বিচার চললে আমরা তখন দেখব যে কি অবস্থা পৌঁছয়। যাই হোক, আমরা আজকে কথা বলছি নির্বাচন কমিশনার নিয়ে। দেখুন, নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছেন, কেউ কিন্তু কোথাও মুখ খুলছেন না। এমনকি পদত্যাগী কমিশনার মিস্টার গোয়েল তিনিও একদম চুপ। আর এখান থেকে কিন্তু রহস্যের শুরু। রহস্য এই কারণে বলছি, কারণ নির্বাচন একদম দোরগোড়ায়। সেই সময় একজন নির্বাচন কমিশন যখন পদত্যাগ করছেন তখন তো রহস্যের কোনো একটা গল্প আছেই। এই অরুণ গোয়েল প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ বলে সকলেই জানে। দিল্লির রাজনীতি যারা চলাফেরা করেন, ঘোরাফেরা করেন দিল্লির রাজনীতির অলিন্দে, তারা প্রত্যেকেই জানেন যে এই অরুণ গোয়েল নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠতমদের একজন। তাকে হেভি ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি পদে বসান স্বয়ং নরেন্দ্র মোদী। গত 18ই নভেম্বর 2022-এ তিনি কিন্তু এই অরুণ গোয়েল নরেন্দ্র মোদীর কথাতেই হেভি ইন্ডাস্ট্রিজ সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়ে দেন। তারিখটা একটু খেয়াল করবেন, তারিখটা হচ্ছে 18ই নভেম্বর 2022। এই তারিখে হেভি ইন্ডাস্ট্রিজ সেক্রেটারি পদ থেকে ইস্তফা দেন। আবার মোদীর ইচ্ছেতেই পরের দিন অর্থাৎ 19শে নভেম্বর 2022 তারিখেই নির্বাচন কমিশনার হিসাবে তিনি যোগ দেন। ক্রোনোলজি সমঝিয়ে 18ই নভেম্বর বিনীত গোয়েল হেভি ইন্ডাস্ট্রিজ থেকে ভিআরএস নিলেন, আর 19শে নভেম্বর রাষ্ট্রপতি তাকে কমিশনার নিয়োগ করলেন প্রধানমন্ত্রীর সুপারিশে। আর 22শে নভেম্বর, সেই 2022-এর কথাই বলছি, তিনি চার্জ নিয়ে চেয়ারে বসেও পড়লেন কমিশনার। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ না হলে এটা হওয়া যে একেবারেই অসম্ভব
তা বুঝতে আপনাকে আমাকে ইসরোর সায়েন্টিস্ট হতে হবে না, নাসার বৈজ্ঞানিক হতে হবে না। সেই অরুণ গোয়েল যিনি গত শুক্রবার পর্যন্ত পুরো দমে কাজ করেছেন, এই শুক্রবার যে গেল সেই শুক্রবার পর্যন্ত পুরো দমে কাজ করেছেন, রেল বোর্ডের সাথে আলোচনা করেছেন, বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করেছেন, যার কাছে ইভিএম সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা ফাইল আছে, গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে টপ সিক্রেট ফাইল রয়েছে তার কাছে, তিনি হঠাৎ বলা নেই কওয়া নেই দুম করে কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। এবং আশ্চর্যের ব্যাপার, রাষ্ট্রপতি 1 ঘন্টার মধ্যে তার ইস্তফাপত্র স্বীকারও করে নিলেন। দিল্লির রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা, আমরা তা নিয়েও আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরের পরবর্তী আলোচনা করার আগে একটা সুখবর আপনাদের দিই। সুখবরটা এই যে গতকাল আমরা ব্রিগেড যে সভা হয়েছে সেই সভার একটা লাইভ সম্প্রচার করেছিলাম সরাসরি ব্রিগেড থেকে, এবং মাত্র 6 ঘন্টায় 1,40,000-এর বেশি মানুষ তার উপর নজরে রেখেছেন, সেটা দেখেছেন। মানে আমরা এতটাও এক্সপেক্ট করিনি যে ব্রিগেডের সভা আমরা লাইভ কভারেজ করব এবং সেখানে 1,40,000 মানুষ 6 ঘন্টার মধ্যে দেখে নেবেন। সত্যি এটা আমাদের কাছে বিয়ন্ড ইমাজিনেশন, কল্পনাতীত। আমরা এটা বুঝতে পারিনি। যাই হোক, আপনাদের এই সমর্থন শুভেচ্ছা আমাদের সাথে আছে, আমরা সে কারণে এগিয়ে যাচ্ছি, এগোতে চাইছি। এই চ্যানেল তো আপনাদেরই চ্যানেল, আপনারাই চালান, আপনাদের অর্থানুকূল্যে এই চ্যানেল চলে। কারণ এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এই যে বিভিন্ন জায়গা থেকে লাইভ করা বা আমরা আপনাদের সাথে টেলিফোনে কথা বলা, আর কোনো ইউটিউব চ্যানেল দেয় না। এই এত বড় পরিকাঠামো চালাতে আমাদের ব্যাপক খরচ। এই খরচ বেশিরভাগ ক্ষেত্রেই আপনারাই বহন করছেন, প্রায় বেশিটাই বহন করছেন বলতে পারি। বহু মানুষ আমাদের একটা মাসিক সাবস্ক্রিপশন ধরা হয়েছে 100 টাকা বা তার বেশি, সেই বহু মানুষ সেই 100 টাকা বা তার বেশি দিয়ে আমাদের সাবস্ক্রিপশন পাঠাচ্ছেন এবং পাঠাচ্ছেন 9830075869 এই নম্বরে ইউপিআই করে, গুগল পে করে, ফোন পে করে। আর যারা এগুলো করতে পারছেন না তারা এই নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিচ্ছেন, তারপরে পাঠাচ্ছেন। এবং আমরা আপ্লুত, অভিভূত যে বহু মানুষ কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বাংলার কথা, বাঙালির কথা বিশ্বজুড়ে সম্প্রচার করার জন্য আপনাদের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। অনেকেই বলেন আপনার চ্যানেল এই দেখান না কেন, আপনাদের চ্যানেল ওই দেখান না কেন। এটা আমাদের চ্যানেল নয়, আমার চ্যানেল নয়, আমি তো শুধু উপস্থাপক মাত্র। চ্যানেল তো আপনাদের, চালান তো আপনারা, তাই ধন্যবাদটা আপনাদেরই প্রাপ্য। যাই হোক, আমরা বলছিলাম ইলেকশন কমিশনারের হঠাৎ পদত্যাগের কথা। দেখুন, এদেশে রাত পোহালেই কিন্তু সর্ববৃহৎ সাধারণ নির্বাচন আসতে চলেছে, আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে। এই নির্বাচন মানে কোন রাজ্যে কত দফায় ভোট হবে, কত কেন্দ্রীয় বাহিনী লাগবে, কোন কোন রাজ্য প্রশাসনের লোককে তারা ভোট প্রক্রিয়ার মধ্যে রাখবে, আবার কাকে সরিয়ে দেবে, এসব থেকে শুরু করে ইভিএম, ভিভিপ্যাটের ডিপ্লয়মেন্ট সবটাই নির্ধারণ করেন কিন্তু নির্বাচন কমিশন। সব ঠিক চলছিল, সব ঠিকঠাক যখন চলছিল, তখন হঠাৎ এই গোয়েল সাহেবের পদত্যাগ নিয়ে নানা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। 3 জন নির্বাচন কমিশনের মধ্যে একজন হন মুখ্য নির্বাচন কমিশনার, এটা আপনারা জানেন, আর 2 জন থাকেন তার সহযোগী কমিশনার হিসেবে। এই 3 জন কমিশনারের মধ্যে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার, আর 2 জনের মধ্যে একজন ছিলেন এই বিনীত মার্জনা করবেন অরুণ গোয়েল, আর অপরজন ছিলেন অনুপ পান্ডে। এর মধ্যে উত্তরপ্রদেশের আইএস ক্যাডার অনুপ পান্ডে, ইনিও ছিলেন মোদির ঘনিষ্ঠতমদের একজন। গত মাসে ইনি রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন। তারপর এই অরুণ গোয়েল
যার চাকরি 2025 পর্যন্ত 2027 পর্যন্ত ছিল এবং 2025-এ যার মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল, মানে তিনি কিন্তু হঠাৎ করে পদত্যাগ করে বসলেন। আমরা খোঁজ খবর নেওয়া শুরু করলাম, দিল্লির বিভিন্ন সাংবাদিক বন্ধুদের সাথে কথা বললাম যারা নির্বাচন কমিশন এই কভার করেন। বিভিন্ন সাংবাদিক তো বিভিন্ন জায়গায় থাকেন, তো নির্বাচন কমিশন কভার করেন এরকম বেশ কিছু সাংবাদিকের সাথে কথা বললাম। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। তাতে যেটা দেখা যাচ্ছে তা হলো বিগত বেশ কয়েকদিন ধরে এই অরুণ গোয়েল সাহেব বেশ চাপের মধ্যে ছিলেন। 19 লাখ ইভিএম চুরি হয়ে গিয়েছে, এই নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। চণ্ডীগড় নির্বাচন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন, সিসিটিভি ক্যামেরার সামনে একজন প্রিসাইডিং অফিসার নিজে চুরি করছেন, বিজেপির হয়ে ভোট চুরি করছেন দেখতে পেয়েছি আমরা। তারপরে সুপ্রিম কোর্টের এক ঝাঁক আইনজীবী ভিভিপ্যাটের স্লিপ ভোটার নিজের হাতে ভোট বাক্সে ফেলার দাবি তুলেছেন প্রবলভাবে। সারা দেশ জুড়ে দাবি উঠেছে ভিভিপ্যাটের স্লিপ ভোটার নিজের হাতে ভোট বাক্সে ফেলবেন। সারা দেশে এই দাবি তুলেছে, যদিও এদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এই ব্যাপারে চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু ইডি সিবিআই নিয়ে ভয়ে সিটিয়ে আছে। নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলে, অর্থাৎ এমবার্গো বা আচার সংহিতা যদি চালু হয়ে যায়, প্রত্যেকেই কিন্তু খোলস ছেড়ে বেরিয়ে আসবেন। তখন বিরোধীদের বিরোধিতা কাকে বলে? ভারত সরকারের যে যতগুলো সংস্থা আছে, ইডি বলুন, সিবিআই বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এনআইএ বলুন, নির্বাচন কমিশন বলুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলুন, রিজার্ভ ব্যাংক বলুন, এনারা কিন্তু বুঝতে পারবেন বিরোধিতা ঠিক কাকে বলে। সবাই কিন্তু তাল ঠুকতে বসে গিয়েছেন। শুধুমাত্র নির্বাচন ঘোষণা হচ্ছে না এবং নির্বাচন ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু এই সরকারি এজেন্সি দিয়ে বুলডোজার চালানো যায় বিরোধীদের উপরে, তাই অনেকেই মুখ বন্ধ করে আছেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, নির্বাচন ঘোষণা শুরু হলেই প্রত্যেকে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসবেন। এদিকে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে খুব শিগগিরই ইভিএম নিয়ে তিনি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। যারা সুপ্রিম কোর্ট কভার করেন, দিল্লির যেসব সাংবাদিক বন্ধুরা, তাদের সাথে যা কথা হচ্ছে, এই ইভিএম নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারেন ডিওয়াই চন্দ্রচূড়, এরকম শোনা যাচ্ছে। দেশের অধিকাংশ মানুষের, মানে নির্বাচন কমিশনের যা কার্যকলাপ, তাতে দেশের অধিকাংশ মানুষের মনে কিন্তু সন্দেহ দানা বেঁধেছে যে ইলেকশন কমিশনও ইডি সিবিআই এর মতন খাঁচায় বন্দি করা তোতা পাখি। তাই হতে পারে অরুণ গোয়েল এই পাপের ভাগিদার হতে চাননি। নিজের ভাবমূর্তি পরিষ্কার রাখার জন্যই তিনি সম্ভবত পদ থেকে সরে দাঁড়ালেন। যদিও তিনি নিজে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কিন্তু কোনো মুখ খোলেননি, সবটাই স্পেকুলেশন। তবে জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে, লোকসভা ভোটের মুখে তার এই পদত্যাগ আটকাতে সব মহল থেকে কিন্তু জোরদার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গোয়েল সাহেব কারুর কথা শোনেননি। শনিবারেই তিনি ইস্তফা দিয়ে দেন। যদিও শুক্রবার পর্যন্ত তিনি কিন্তু কাজ করে গিয়েছেন, নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন। এখন নির্বাচন কমিশনার হচ্ছেন, মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন ওয়ান ম্যান আর্মি, অর্থাৎ রাজীব কুমার একমাত্র নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, এবার তিনি নিজে যা সিদ্ধান্ত নেবেন তার দায় দায়িত্ব ভালো মন্দ সবটাই নিতে হবে রাজীব কুমারকে। আর এখানে অনেকটা চাপে পড়ে গিয়েছেন রাজীব কুমার নিজে, কারণ এর আগে 3 জন কমিশনার ছিলেন, ভালো হোক মন্দ হোক 3 জন কমিশনারের উপরে দায়িত্ব গিয়ে বর্তাতো। কিন্তু এইবার কিন্তু তিনি একাই নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার বলুন বা সহযোগী নির্বাচন কমিশনার বলুন, তিনি ওয়ান ম্যান আর্মি। তাকে কিন্তু সমস্ত দায় দায়িত্ব নিতে হবে। নির্বাচনে যদি কোথাও গন্ডগোল হয়, নির্বাচনে যদি কোথাও ছাপ্পা হয়, নির্বাচনে যদি কোথাও মানে মানুষ মারা যান বা রক্তপাত ঘটে, রাজীব কুমার যাই বলুন না কেন দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে। আর এখানেই কিন্তু বিরাট চাপে পড়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বলে অনেকেই, এটা আমরা শুনেছি, যে এই রাজীব কুমার তিনি নাকি মানে প্রয়োজন হলে নরেন্দ্র মোদীর জুতোটাও নাকি পরিষ্কার করে দিতে পারে, এতটাই মোদী ভক্ত তিনি। তাই রাজীব কুমারের এই চাপ মানে প্রকারান্তরে
নরেন্দ্র মোদীর ওপরেও চাপ আসছে, কারণ নরেন্দ্র মোদীর সরকার এখনো আছে। নতুন সরকার গঠন করার আগে মুহূর্ত পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকারই থাকবে, তাই দায় এবং দায়িত্ব তারাও এড়াতে পারেন না। এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আবার এটাও হতে পারে যে রাজীব কুমারকে একচ্ছত্র আধিপত্য দিতেই এই অরুণ গোয়েলকে সরে যেতে বাধ্য করা হয়েছে। হতে পারে অনেক কিছু। মোদী সাহেব রাজত্বে কোনো কিছুই কি অসম্ভব? প্রশ্নটা রইল আপনার উদ্দেশ্যে, কমেন্ট করে জানান আমাদের। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনো মান্থলি সাবস্ক্রিপশন নেননি, তারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিয়েও আমাদের পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টায় থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।